হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 11 যে অঙ্কগুলো ছিল তার 1 থেকে 7-এর দাগের অঙ্কগুলো অবধি করেছি। আজ আমরা 8 থেকে অঙ্কগুলো করব। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। বলেছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। ঠিক আছে, ওর অঙ্কটা সমাধানটা তাহলে দেখো। তাহলে অঙ্কটা কত আছে দেখো, 8-এর দাগে কি বলে দিচ্ছে সেগুলো আগে দেখো তথ্যটা। তাহলে বায়ুতে নাইট্রোজেন আছে, বায়ুতে নাইট্রোজেন আছে কত বলো, 75.6%। বায়ুতে নাইট্রোজেন আছে 75.6%। অক্সিজেন আছে, অক্সিজেন আছে কত, অক্সিজেন আছে 23.04%। আর কি আছে দেখো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আছে কত দেখো, 1.36%, 1.36%। অঙ্ক করার ক্ষেত্রে আগে যে তথ্য থাকবে সেই তথ্যগুলো লিখে নেবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম, নাইট্রোজেন আছে 75.6%, অক্সিজেন আছে 23.04%, আর কার্বন ডাইঅক্সাইড আছে 1.36%। আচ্ছা, বায়ুর পরিমাণটা কত বলেছে, 25 লিটার। তাহলে বায়ুর পরিমাণ কত আছে দেখো, 25 লিটার। বায়ুর পরিমাণ সমান 25 লিটার। এবার কি চেয়েছে আমাদেরকে, চেয়েছে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে। তাহলে দেখো, তাহলে অতএব 25 লিটার বায়ুতে, 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে, 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে কত আছে বলো, দেখো মোট পরিমাণটা কত, 25। আচ্ছা, নাইট্রোজেন আছে কত, 75.6। 75.6 কথার অর্থ 75.6% মানে কি জানি 100। ঠিক আছে, আচ্ছা এইটা তার মানে কী করবো দেখো, এটা কাটাকাটি করে গুণ করতে পারো, 25, 4 25 6, 4 দিয়ে কাটো। আর না হলে ওপরটা গুণ করে শুধু যদি 100 দিয়ে ভাগ করে দাও সেক্ষেত্রে কি হয়, দশমিকটা বসাতে সুবিধা। আচ্ছা, এটা যদি তোমরা চাও তো কাটাকাটি করে নিতে পারো, 25 একে 25 আর 4 25-এ 100। তাহলে আমরা কত পাচ্ছি বলো, 75.6/4। তাহলে এটা ভাগ করলে কত পাবে দেখো, 4 একে 4, 35, 4 8 32, তাহলে 36 হচ্ছে 4 9 36, 18.9। একক কী হবে দেখো, লিটার, একক হচ্ছে লিটার। তাহলে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে 18.9 লিটার। আর কি চেয়েছে, কোন গ্যাস, অক্সিজেন। তাহলে 25 লিটার বায়ুতে, 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে, অক্সিজেন আছে এখানে কত হবে বলো, 25 লিটার মানে মোট পরিমাণটা 25। আর অক্সিজেন কত আছে, অক্সিজেন আছে 23.04%। তার মানে 23.04%। কথার অর্থ 100 দিয়ে ভাগ। তাহলে দেখো এখানেও কাটাকাটি হয়ে যাবে, 25 একে 25, 25 4 এ 100। তাহলে দেখো কত পাচ্ছি আমরা, 23.04/4। তাহলে এটা ভাগ করলে কত পাচ্ছি দেখো, 4 5 20, তাহলে 3 রয়েছে 30, 4 7 28, 4 6 24, তাহলে 5.76 লিটার। ভাগগুলো যদি অসুবিধা দেখো পাশে দেখিয়ে দিচ্ছি। 4কে যদি আমরা 23.04কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো, 4 5 20। তাহলে 3টা নামছে, দশমিক ঘর বের করতে হচ্ছে, দিয়ে শূন্য পড়ছে, যখনই দশমিক ঘর পেরোচ্ছি এখানে একটা দশমিক হয়ে যাবে। তাহলে 4 7 28, ভাগফল কত হচ্ছে 2, সরি এখানে বিয়োগটা 2, 4 নামছে, 4 6 24। ঠিক আছে, দেখো আগের ক্ষেত্রে ভাগটা আমি একটু দেখিয়ে দিই। 4 আর কত দিয়ে ভাগ করছি দেখো, 75.6, 75.6কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে কত হচ্ছে দেখো, 4 একে 4, 35, বিয়োগ করলে 4 8 32। তাহলে এখান থেকে কত পাচ্ছি 3। দেখো যখনই দশমিক বের করে আমাকে 6 বসাতে হচ্ছে তার মানে এখানে একটা দশমিক বসে যাবে।
দিয়ে 4 9 36, তাহলে কত হয়েছিল দেখো 18.9। ঠিক আছে, আর সেকেন্ডটা কত পেলাম দেখো 5.76। এই ভাগগুলো অন্য খাতায় বা রাফে সাইডে লাইন টেনে করবে, অঙ্কের মাঝে করবে না, আমি দেখানোর জন্য একটু করে দিলাম। আচ্ছা, আর কি আছে, কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণ, তাহলে 25 লিটার বায়ুতে 25 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে কত আছে বলো, মোট পরিমাণ কত 25, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 1.36%। 1.36% কত হতো 1.36 বাই 100, তাহলে কাটবে দেখো 25 একে 25, 25 4 100, তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো 1.36 বাই 4। তাহলে যদি এটাকে ভাগ করি দেখো 1.36 কে 4 দিয়ে ভাগ করা হচ্ছে, দেখো 1 ছোট হয়ে যাচ্ছে, ভাগ সম্ভব নয়, তার মানে আমাকে দুটো সংখ্যা ধরতে হবে। যখনই দুটো সংখ্যা ধরছি দশমিক বের করতে হচ্ছে মানে একটা দশমিক বসে যাবে, তাহলে 4 3 12, বিয়োগ করলে 1 6, 4 4 16, তাহলে কত হচ্ছে দেখো 0.34 একক কী হবে লিটার। দেখো আমাদের এই তিনটে মানই চেয়েছিল। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো 9 দাগে কি বলেছে। বলেছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর 10% ও 5%, এই কথাটার অর্থ হচ্ছে প্রথমবার একবার 10% ছাড় দিল, তারপরে বারে ওই দামের উপরে আবার 5% ছাড় দিচ্ছে। বইটির ওপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করি। তাহলে দেখো আমরা যে তথ্যগুলো পাচ্ছি আগে লিখে নেব, তাহলে দেখবে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে দেখো বইটির দাম কত, বইটির দাম 200 টাকা, তাহলে পর্যায়ক্রমে বইটার উপর ছাড় কত পড়ছে, পর্যায়ক্রমে মানে পরপর, পর্যায়ক্রমে বইয়ের ছাড় কত 10% ও 5%। আচ্ছা, তার মানে এটা নয় যে 15% ছাড়টা একবারে দিচ্ছে, প্রথমবারে 10% ছাড় দিচ্ছে, তারপর যেই দামটা বেরোচ্ছে তার উপর আবার 5% ছাড় দিচ্ছে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে তার মানে বইটিতে 10% ছাড় দিলে, বইটিতে 10% ছাড় দিলে, আচ্ছা বইটাতে 10% ছাড় দিচ্ছে, তখন ছাড়টা কত হচ্ছে বলো, বইয়ের দাম কত 200 টাকা, 200 টাকায় ছাড় দিচ্ছে 10% মানে 10 বাই 100, তাহলে কত হচ্ছে দেখো 20 টাকা। বইটার দাম 200 টাকা, বইটিতে 10% ছাড় দিচ্ছে, 10% ছাড় কিসের উপর দিবে, সবসময় ক্রয় মূল্যের উপর, তাই তো, তাহলে 10% মানে কতর উপরে 200-র উপরে, তারপর ছাড়টা কত হচ্ছে, ছাড় হচ্ছে 200 এর 10% মানে 200 গুণিত 10 বাই 100 20 টাকা। তাহলে এখন আচ্ছা এইটা ছাড় টাকাটা হলো শুধু, তার মধ্যে এখন বইটির দাম কত বলো, এখন বইটির দাম ছিল 200, ছাড় দিয়েছে কত 20 টাকা, তার মানে এখন বইটার দাম কত হচ্ছে বলো 180 টাকা। এটা হচ্ছে বইটার দাম। এরপর পর্যায়ক্রমের ছাড়ে মানে 5%টা আবার এই বইয়ের দাম যেটা আছে তার উপরে ছাড় হচ্ছে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে বর্তমানে বইটির মূল্য কত বলো, বর্তমানে বইটির মূল্য 180 টাকা, তাহলে 5% ছাড় দিলে, 5% ছাড় দিলে ছাড় কত হচ্ছে বলো, বইটার দামের ওপর 5%, তাহলে এখানে দাম কত হচ্ছে 180, 180-র উপর 5% ছাড় মানে 5 বাই 100, দেখো 0 0 কাটছে, 5 8 90 বাই 10 মানে হচ্ছে কত 9 টাকা, তাই তো। তাহলে ছাড়টা কত হচ্ছে 9 টাকা। তাহলে এখন বইটির দাম কত বলো, বইটির দাম মূল্য কত ছিল 180 টাকা, ছাড় কত পেয়েছি 9 টাকা, 9 টাকা বাদ চলে যাবে, তার মানে কত হচ্ছে দেখো 171 টাকা। দেখো আমাদেরকে এটাই চেয়েছিল,
যে বইটির উপর লেখাতে 200 টাকা হলে তৃষা মিলনদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। তাহলে অতএব পর্যায়ক্রমে 10% ও 5% ছাড় দেওয়ার পর পর্যায়ক্রমে 10% ও 5% ছাড় দেওয়ার পর বইটির দাম কত হচ্ছে দেখো 171 টাকা। 171 টাকা। ঠিক আছে, পরের অঙ্কটা বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করে লিখি। দেখো ত্রৈরাশিক পদ্ধতি বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো বর্গক্ষেত্র মানে আমরা কি জানি যে 4টা বাহু সমান। 10-এর দাগেটা দেখো বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, তাহলে ধরি পার্সেন্ট দিয়েছে আমরা 100 ধরতে পারি। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহু সমান 100 একক, যেহেতু কোনো একক দেওয়া নেই তাহলে লিখলাম 100 একক। তাহলে বাহুটা হচ্ছে 100 একক। তাহলে অতএব ক্ষেত্রফল কত হচ্ছে বলো, আমরা যদি বাহুটা 100 একক ধরে ফেলি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা কি জানি বাহু গুণিত বাহু ক্ষেত্রফল সমান, তাই তো। তাহলে ক্ষেত্রফল সমান কত হচ্ছে বলো 100 গুণিত 100। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো 100 মানে 1 2 3 4, এটা গুণফল হচ্ছে 100 ইন্টু 100 সমান 10,000 বর্গ। ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ আর একক। এখন বলেছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, তাহলে প্রতিটি বাহুর 10% বৃদ্ধি করা হলো। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো। আচ্ছা, আমি এটা এখানে শর্টকাট বলি যে দেখো 10% বৃদ্ধি মানে কি 100 10 বৃদ্ধি। তারপরে যেহেতু আমরা 100 ধরে নিয়েছিলাম তাহলে কি 10 বৃদ্ধি মানে এখন নতুন বাহুটা 110 হওয়া উচিত, কিন্তু আমি 100 ধরলেও এটা নিয়ম ধরেই করছি, আমরা সহজেই বুঝতে পারছি 10% মানে কত 100 বৃদ্ধি 10, তার মানে এখন বাহুর দৈর্ঘ্যটা কত হচ্ছে 110। কিন্তু আমি এখানে লেখেই করে দিচ্ছি যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাহলে অর্থাৎ এখন দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে বলো, দৈর্ঘ্য বৃদ্ধি 10% কিসের উপর বাহুর এককের উপরে, তাহলে 100 গুণিত 10/100 সমান কত হচ্ছে বলো 10 একক। এটা দৈর্ঘ্য বৃদ্ধি পেলাম। তাহলে বর্তমান দৈর্ঘ্য কত হচ্ছে, বর্তমান দৈর্ঘ্য সমান 100 ছিল তাতে 10% বৃদ্ধি হয়ে দৈর্ঘ্য বৃদ্ধিটা 10 একক হয়েছে, তার মানে 100 যোগ 10 সমান 110 একক। ঠিক আছে, তাহলে বর্তমান দৈর্ঘ্য বৃদ্ধি 110 একক। আচ্ছা, এইটা এখন নতুন বর্গক্ষেত্র যেটা হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন ক্ষেত্রফল সমান কত হবে বলো, এখন ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু মানে 110 গুণিত 110। তাহলে এটা কত হচ্ছে বলো 110 ইন্টু 110 মানে 11 11 121 আর দুটো শূন্য বসে, তাহলে কত হচ্ছে বর্গ একক, তাই তো। আচ্ছা, আগে ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক, এখন সেটা হয়েছে 12,100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে, ক্ষেত্রফল বৃদ্ধি সমান যেটা বেশি সেটা থেকে বিয়োগ করব 121 মানে 12,100 বিয়োগ কত হচ্ছে আগে কত ছিল 10,000 একক, 10,000 একক। তাহলে কত হচ্ছে এটা বিয়োগ করলে, তাহলে দেখো 2100 একক বা বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল মানে এককটা হবে বর্গ এককে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি 2100 বর্গ একক। এবার ত্রৈরাশিক পদ্ধতি লিখি, ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধি, যেহেতু আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতি করতে বলেছে তাহলে এখানটা এবারে ত্রৈরাশিক পদ্ধতিতে করি। কি চেয়েছিল অঙ্কটা আমাদের একটু দেখে নাও। বলেছিল যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো। আচ্ছা, শতকরা কত, আচ্ছা এই যে 2100 এই ক্ষেত্রফলটা বৃদ্ধি হয়েছে কিসের উপরে, আগে যে ক্ষেত্রফল হচ্ছে তার উপরে ক্ষেত্রফল মানে বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানোর ফলে ক্ষেত্রফলটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 12,100, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে 2100। এই 2100টা কিসের উপর বৃদ্ধি পেয়েছে,
পুরনো ক্ষেত্রফল যেটা ছিল 10,000-এর উপর, তাহলে যখন ক্ষেত্রফল 10,000 ছিল সেটা ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে 2100। এবার বলছে শতকরা বৃদ্ধি কত। শতকরা মানে আমরা জানি 100, তার মানে 100-ই কত বৃদ্ধি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি দেখো। আচ্ছা এখানে একটু লিখে দিবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সরি এটা মিস হয়ে গেছে, সমস্যাটি হলো, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে 10,000 পুরনো যেই ক্ষেত্রফলটা ছিল তাতে বৃদ্ধি হচ্ছে 2100, তাহলে শতকরা বৃদ্ধি মানে কত, 100-ই কত। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধি পরস্পর কি সম্পর্ক আছে দেখো। এখানে ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধি, এখানে ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধি পরস্পর কি সম্পর্ক আছে দেখো। যখন 10,000 ছিল ক্ষেত্রফল বৃদ্ধি ছিল 2100, এখন ক্ষেত্রফলটা কমে 100 হয়েছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটাও কম হবে, তাহলে দুটোই একসাথে কমছে মানে পরস্পর সরল সম্পর্কযুক্ত, পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে এবার দেখো নির্ণেয় ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত। নির্ণেয় ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত, 2100 গুণিত সরল সম্পর্ক মানে 100/10,000। তাহলে যে কাটাকাটি করে দেখো, দুটো শূন্য কাটছে, দুটো শূন্য কাটছে, এখানে দুটো শূন্য কাটছে, এখানে দুটো শূন্য কাটছে, কত ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, 21। আচ্ছা নির্ণেয় ক্ষেত্রফল বৃদ্ধি 21। এবারে চেয়েছিল যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো। তাহলে এটা দুটোভাবে উত্তরটা লেখা যায়। যদি আমরা শতকরা কথাটা একবার লিখে দিই তাহলে লিখবো শতকরা বৃদ্ধি 21, আর যদি শতকরা কথাটা না লিখি তাহলে লিখবো ক্ষেত্রফল বৃদ্ধি 21%। তাহলে অতএব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত বলো, শতকরা বৃদ্ধি 21। আচ্ছা যেহেতু শতকরা বৃদ্ধিতে ভাষাটা চেয়েছে তার জন্য শতকরা বৃদ্ধিতে লিখলাম, না হলে তোমরা এটাও লিখতে পারো যে ক্ষেত্রফল বৃদ্ধি 21%, দুটোর মানে একই, কিন্তু বই যেহেতু শতকরা বৃদ্ধি চেয়েছে ওই জন্য শতকরা বৃদ্ধি 21। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। এবার পরের অঙ্ক 11টা দেখো কি বলেছে। বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। তাহলে বিদ্যুৎ বিলে ছাড় পাওয়া যায় কত, বিদ্যুৎ বিলে ছাড় পাওয়া যায় কত আছে, 15%। আচ্ছা এই কথাটার অর্থ কি, 15% মানে যদি বিলের পরিমাণ 100 টাকা হয় সেক্ষেত্রে ছাড় হচ্ছে 15 টাকা। আমরা এই অঙ্কটা ত্রৈমাসিক পদ্ধতিতে করে দিচ্ছি দেখো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছে আমাদেরকে, চেয়েছে যে যদি ছাড়টা সে 54 টাকা পেয়ে থাকে তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল। বিদ্যুৎ বিলের পরিমাণটা চেয়েছে, তাহলে যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখব, বিদ্যুৎ বিলের পরিমাণ, এটা আমাদেরকে চেয়েছে। আচ্ছা একক কি হবে, একক দেখো টাকা হবে অবশ্যই। আচ্ছা আর হচ্ছে কি, এদিকে কি দেওয়া আছে, ছাড়টা, তাহলে বিদ্যুৎ বিলের ছাড়। ঠিক আছে, তাহলে বিদ্যুৎ বিলের ছাড়টা কত পাওয়া যাচ্ছে, 15%। মানে যদি বিদ্যুতের পরিমাণটা 100 টাকা হয় তখন ছাড় পাওয়া যাচ্ছে 15 টাকা। কিন্তু কাকিমার ক্ষেত্রে কি আছে দেখো, যে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলো, 54 টাকা ছাড় পেয়েছে, সেক্ষেত্রে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এক্ষেত্রে কি হচ্ছে, বিদ্যুৎ বিলের ছাড় ও বিদ্যুৎ বিলের পরিমাণের মধ্যে সম্পর্ক। তাহলে এক্ষেত্রে বিদ্যুৎ বিলের ছাড় ও বিদ্যুৎ বিলের পরিমাণ এর মধ্যে সম্পর্ক কত হচ্ছে দেখো, কি হচ্ছে মধ্যে সম্পর্ক কি হবে বলো। যখন বিদ্যুতের ছাড়টা 15 টাকা ছিল, বিলের পরিমাণ ছিল 100 টাকা, ছাড়টা বেড়ে 54 হচ্ছে, নিশ্চয়ই তাহলে বিদ্যুতের পরিমাণ মানে বিদ্যুতের বিলের পরিমাণটা বেশি ছিল, তাহলে দুটো একসঙ্গে বাড়ছে মানে সম্পর্কটা কি হচ্ছে বলো, সরল, সম্পর্কটা হচ্ছে সরল। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, নির্ণেয় বিদ্যুৎ বিলের পরিমাণ, নির্ণেয় বিদ্যুৎ বিলের পরিমাণ, তাহলে সরল সম্পর্ক মানে আমরা কি জানি, 100 সরল মানে 54/15, 100 গুণিত 54/15।
তাহলে কাটাকাটি করলে কী হচ্ছে দেখো, 5 3 15, 5 20 100, আর 54 কাটলে 3 1 3, 3 8 24, তাহলে 3 18 54, তাহলে কত কত পাচ্ছি দেখো, 20 গুণিত 18, তাহলে কত হচ্ছে 36, 360 টাকা। তাহলে কী চেয়েছিল আমাদেরকে, যে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, দেখো ছাড় যখন 54, বিদ্যুৎ বিলের পরিমাণটা 360 টাকা। তাহলে অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360 টাকা। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 12 দাগে কি বলেছে, বলেছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। তাহলে বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাহলে ধরি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, 100 একক চিনি পাওয়া যেত। এখন বলেছে যে চিনির মূল্যটা 20% বেড়ে গেছে, তাহলে চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে বলো আমাকে এই শর্ত অনুযায়ী এখন চিনির মূল্য কত হচ্ছে, 100 টাকায় যদি 100 একক চিনি পাওয়া যেত, এখন চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে বর্তমানে চিনির মূল্যটা 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকায় 20 টাকা বেড়েছে, তার মানে পরিমাণটা যদি 100 এককই থাকে, তাহলে বর্তমানে 100 একক চিনির মূল্য কত, তাহলে বর্তমানে 100 একক চিনির মূল্য 20% বেড়েছে, মানে কত, 100 বেড়েছে 20 টাকা, তাহলে আগে যেটা 100 টাকা ছিল তখন একটা 120 টাকা। ঠিক আছে, এবার কি চেয়েছিল, যে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। তাহলে এবার দেখো ত্রৈরাশিক পদ্ধতি যদি করি তাহলে কি পাচ্ছি দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি চেয়েছে আমাদেরকে, যে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। তাহলে একদিকে চিনির পরিমাণ আরেকদিকে চিনির মূল্য, তাই তো। তাহলে চিনির পরিমাণ যখন 100 একক তখন 20% বৃদ্ধি পেয়ে চিনির মূল্যটা হচ্ছে 120। এবার বলেছে চিনির মূল্যটা, মানে চিনির মাসিক খরচটা, বা চিনির মূল্য, বা এখানে খরচ করে দিতে পারো, কারণ খরচের উপর চেয়েছে। তাহলে 100 একক চিনির জন্য খরচ হচ্ছে 120 টাকা। এবার বলছে খরচটাকে যদি অপরিবর্তিত রাখতে চাই, অপরিবর্তিত মানে কত, যে আগে 100 টাকায় যদি 100 একক পাওয়া যেত, আমরা 100 টাকায় রেখে দেবো। তাহলে চিনির মূল্য বা খরচটা যদি 100 টাকা রেখে দিই, তখন এই 100 টাকায় আমরা কত চিনি পাবো। ঠিক আছে, এটা চেয়েছে আমাদেরকে। তাহলে দেখো কি সম্পর্ক হচ্ছে, 120 টাকা যদি খরচা হয় 100 একক চিনির জন্য, 100 টাকা খরচা হচ্ছে, বা চিনির পরিমাণটা কমে যাবে। তার মানে এখানে কি হচ্ছে, এক্ষেত্রে চিনির খরচ ও চিনির পরিমাণ, চিনির জন্য খরচ ও চিনির পরিমাণ পরস্পর কি সম্পর্কে আছে দেখো, চিনির পরিমাণ পরস্পর সরল সম্পর্কযুক্ত। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নির্ণেয় চিনির পরিমাণ, তাহলে কত হচ্ছে, 100 গুণিত 120, 100 যেহেতু সরল মানে 100/120, 100/120, তাহলে কত হচ্ছে 10,000/120, যদি কাটাকাটি করে নিই তাহলে কত হচ্ছে 1000/12, আর কাটাকাটি করছি না এখানটা। ঠিক আছে, পরে অঙ্কটা করতে সুবিধা হবে। তো নির্ণয় চিনির পরিমাণ 1000/12 কি আছে, এটা একক কি হবে, এককে রাখছি। দেখো যেহেতু আমরা এখানে কোনো নির্দিষ্ট একক দিইনি। ঠিক আছে, তাহলে কি চেয়েছিল দেখো, চেয়েছিল যে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। তার মানে আগে তো একটা পরিমাণ ইউজ করতাম 100 একক, এখন আমাদেরকে এত একক ইউজ করতে হবে, কিন্তু তাহলে ব্যবহারটা কত কমাতে হবে। অতএব চিনির ব্যবহার
কমাতে হবে কত বলো, আগে 100 একক করছিলাম, এখন ব্যবহার কমিয়ে আমাদেরকে এই পরিমাণটা করতে হবে। তার মানে কত পরিমাণ কমাতে হচ্ছে, তাহলে 100 বাই 1000 বাই 12, তাহলে কত হচ্ছে দেখো 1200 মাইনাস 1000 বাই 12 সমান 200 বাই 12, তো 2 6 12, 100, 2 3 6, 2 5 10, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি দেখো, এটা 50 বাই 3, তার মানে 3 3 1 3, 3 6 18, 16 পূর্ণ 2 3 একক, ঠিক আছে। তাহলে কি চেয়েছিল, যে শতকরা কত কম করতে হবে, তাহলে অতএব চিনির মাসিক ব্যবহারের পরিমাণ, মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা 16 পূর্ণ 2 3 কমাতে হবে, ঠিক আছে। এরপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা দেখো 13 দাগে কি বলেছে, বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, ওই বরফ গলে জল হলে আয়তনে শতকরা কত হ্রাস পাবে। তাহলে ধরি জলের আয়তন, আয়তন মানে 100, আর এককটা কীভাবে বলে, আয়তন একক হচ্ছে ঘন একক, ঠিক আছে। এবার বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, তার মানে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে জলের আয়তন যেটা 100 ছিল, এখন সেটা বরফ, অতএব তাহলে বা এখন বরফের আয়তন কত হচ্ছে বলো, বরফের আয়তন, তাহলে জলটা 100 ঘন একক ছিল, সেটা বেড়ে 10% বৃদ্ধি পেয়েছে, মানে এখন বরফের আয়তন কত বলো, আগে 100 ছিল 10% বেড়েছে, মানে 110 বেড়েছে, তার মানে 100 যোগ 110 সমান 110 ঘন একক, ঠিক আছে। কারণ দেখো জলের আয়তনটা 100 ছিল, 10% বেড়েছে মানে কত, 110 বেড়েছে, তাহলে এখন বরফের আয়তনটা কত হয়েছে, 100 প্লাস 10 মানে 110 ঘন একক। তাহলে কি চেয়েছে আমাদেরকে, এই বরফ গলে পুনরায় যদি জল হয় তখন আয়তনে শতকরা কত হ্রাস পাবে। তাহলে এবার দেখো, এবার ত্রৈরাশিক পদ্ধতি যদি এখানটা করে দিই, তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছে, যে বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে, তার মানে এখানটা হচ্ছে জলের আয়তন, আর এই পাশে দেখো জলের আয়তনটা বের করতে হবে, আর এদিকে দেখো বরফের আয়তন, বরফের আয়তন। জলের আয়তন যদি 100 হয় তখন বরফের আয়তনটা কত হচ্ছে 110। এবার বলেছে বরফের আয়তন শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তার কত হ্রাস পাচ্ছে, বরফটা যদি জলে পরিণত হয় তখন শতকরায় কত হ্রাস পাচ্ছে, মানে 100 কত হ্রাস পাচ্ছে, তার মানে যদি বরফের আয়তনটা 100 হয় তখন জলের আয়তন কত। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে এক্ষেত্রে বরফের আয়তন, এক্ষেত্রে বরফের আয়তন ও জলের আয়তন, এক্ষেত্রে বরফের আয়তন ও জলের আয়তন, এক্ষেত্রে বরফের আয়তন ও জলের আয়তন পরস্পর সরল সম্পর্কযুক্ত, পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে এবার দেখো এখানে জলের আয়তনটা কত পাচ্ছি আমরা, তাহলে নির্ণেয় জলের আয়তন, নির্ণেয় জলের আয়তন কত হচ্ছে দেখো 100 গুণিত, যেহেতু সরল সম্পর্ক মানে 100 বাই 110, ঠিক আছে। তাহলে দেখো এটা কাটাকাটি করলে কত হচ্ছে, শূন্য একটা শূন্য কাটি যদি 1000 বাই 11, এককটা কি হচ্ছে, একক হচ্ছে ঘন একক, আয়তনের একক হচ্ছে ঘন একক, ঠিক আছে। এবার কি চেয়েছিল আমাদেরকে, চেয়েছিল যে বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাচ্ছে, তার মানে আয়তনটা এত হয়ে যাচ্ছে, তার মানে বরফ গলে জল হলে আয়তন হ্রাস, আয়তনটা কত হ্রাস পাচ্ছে আগে দেখি, আয়তন হ্রাস কত হচ্ছে দেখো, আগে আয়তন কত ছিল, আগে আয়তনটা ছিল, জলের আয়তনটা 100 ছিল, কিন্তু এখন বরফ গলে জলের আয়তনটা কত হচ্ছে 1000 বাই 11, তার মানে 100 হ্রাস কত হচ্ছে দেখো, আগে 100 ছিল এখন হয়েছে
1000/11, তাই তো? আয়তনের পরিবর্তনে 100তে এই পরিমাণটা হয়েছে, তাহলে আয়তন হ্রাস সমান 100 মাইনাস 1000/11, তার মানে 1100 মাইনাস 1000/11 সমান কত হচ্ছে দেখো, 100/11, তাহলে হচ্ছে সমান 9×1=11। আয়তন হ্রাস কত? 9×1=11 ঘন একক। তাহলে অতএব বরফ গলে জল হলে আয়তন শতকরা হ্রাস কত হচ্ছে? আয়তন শতকরা মানে 100 মধ্যে, আয়তনের শতকরা হ্রাস 9×1=11। ঠিক আছে, শতকরা হ্রাস মানে কত, 100তে কত হ্রাস পাচ্ছে, তাহলে 100তে হ্রাস পাচ্ছে 9×1=11। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। তাহলে দেখো, আজকে 8 থেকে 13 দাগের অঙ্কগুলো অবধি আলোচনা করলাম। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নিও, আর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।